আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পহেলা বৈশাখ, বাংলা সনের প্রথম দিন। এই দিনটি সর্বস্তরে বাঙালি জাতির কাছে একটি উৎসব এবং আনন্দের দিন। অতীতের সকল ভুল ত্রুটি এবং ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রত্যাশাই করা হয় এই নববর্ষের দিনে। প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চারুকলা অনুষদের উদ্যোগে এক বিশাল মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এ বছরও এর কোনো ব্যতিক্রম ঘটবে না, কিন্তু এই বছর এই পুরনো মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে নতুন নাম করা হয়েছে আনন্দ শোভাযাত্রা। আজকে আমরা এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করব এবং এই আনন্দ শোভাযাত্রায় কি কি হয় তার সবকিছু আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে যাওয়া যাক এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার দিকে। সকাল 7টার দিকে আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। যেহেতু শোভাযাত্রাটি সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং আমাদের বাসা থেকে চারুকলায় যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, তা আমরা একটু হাতে সময় নিয়ে বের হলাম যাতে কোনোভাবেই আমাদের শোভাযাত্রাটি মিস না হয়। আসুন এবার বাঙালিদের এই পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনে আসি। জানা মতে 1584 খ্রিস্টাব্দে 10ই মার্চ বা 11ই মার্চ থেকে বাংলার সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি 5ই নভেম্বর 1556 থেকে কার্যকর করা হয়, যখন সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। সম্রাট আকবরের সময়কাল থেকে এই পহেলা বৈশাখ উদযাপন করা শুরু হয়। তখন প্রত্যেক প্রজাগণ বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এর পর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের আদিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন, আর এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে। তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা। হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে হালখাতা হলো বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকা সকল স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনো অনেকাংশে প্রচলিত আছে, বিশেষত স্বর্ণের দোকানে। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সেই বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর 1938 সালেও অনুরূপ একই কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। বর্তমানে বাংলা সন এসেছে গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে। বাংলাদেশে এই গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে প্রতি বছর 14 এপ্রিল শুভ নববর্ষ পালন করা হয়। 1989 সাল থেকে মঙ্গল শোভাযাত্রা বাঙালির নববর্ষ উদযাপনের একটি প্রধান আকর্ষণ। 2016 সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আয়োজিত যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, সেটাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। আমাদের বাংলাদেশে নববর্ষ 14 এপ্রিল পালিত হলেও পশ্চিমবঙ্গে তা 15 এপ্রিল পালন করা হয়। এর কারণ হচ্ছে ভারতের হিন্দু সম্প্রদায় তিথি পঞ্জিকা অনুসরণ করে থাকে। বাংলাদেশে আধুনিক বাংলা বর্ষ পঞ্জিকায় গ্রেগরীয় পঞ্জিকা অনুসারে বাংলা একাডেমি কর্তৃক 14 এপ্রিল বাংলা বছরের প্রথম দিন নির্দিষ্ট করা হয়। সেই থেকে এই দিনে বাঙালি জাতীয় উৎসব পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপন করা হয়। বাস থেকে নেমে আমরা যে রিক্সাটা নিয়েছিলাম চারুকলায় যাওয়ার উদ্দেশ্যে, কিছু দূর যাওয়ার পরেই নিরাপত্তার জন্য আমাদের রিক্সাটিকে আটকে দেওয়া হয়, কারণ এরপর থেকে আমাদের পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করতে হবে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম জাতীয় শহীদ মিনারের সামনে। শহীদ মিনার পার করে আমরা চারুকলার দিকে এগিয়ে যেতে থাকলাম। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কি সুন্দর ফাঁকা। সকাল সকালবেলা এরকম ফাঁকা একটি রাস্তায় হাঁটতে খুব ভালোই লাগছিল আমাদের। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম রাজু ভাস্কর্যের সামনে। এই সে ঐতিহাসিক ভাস্কর্য যেখান থেকে বাংলাদেশের সমস্ত আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই রাজু ভাস্কর্য। রাজু ভাস্কর্য পার করার পরে আমাদের চোখের সামনে পড়লো অনেকগুলো ঘোড়ার গাড়ি, যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। কিন্তু একটা আফসোসের বিষয় হচ্ছে এখানকার যে ঘোড়াগুলো সামনে বাঁধা রয়েছে, এর বেশিরভাগ ঘোড়াই খুব অসুস্থ। সামনের এই সাদা ঘোড়াটা তো একেবারে হাঁটার অবস্থাতেই নেই। তারপরও এই অসুস্থ ঘোড়াগুলো দিয়েই এই ভারী ভারী গাড়িগুলো আজকে টানা হবে, যেগুলো আসলে খুবই দুঃখজনক। যেহেতু আমরা সকাল সকাল বেলায় চলে আসছিলাম, তাই এই আনন্দ শোভাযাত্রা র্যালিটা এখনো শুরু হয়নি।
র্যালিতে অংশগ্রহণ করা স্ট্রাকচারগুলো রাস্তার পাশে এভাবেই দাঁড়িয়েছিল। আজকের এই আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশের বিভিন্ন জেলার ক্ষুদ্র জনগোষ্ঠীর লোকেরাও অংশগ্রহণ করবে, যেটা এর আগে পহেলা বৈশাখে কখনোই হয়নি। আজকের এই র্যালিতে অনেকে অংশগ্রহণ করার জন্য তাদেরকে বিভিন্ন সাজে সুসজ্জিত করছিল এবং শেষবারের মতো প্রস্তুতি নিয়ে নিচ্ছিল। কিছুক্ষণ পরেই তাদের তোড়জোড় দেখে এবং মাইকে অ্যানাউন্স হয়ে গেল যে আর মাত্র 5 মিনিট পরেই শুরু হতে যাচ্ছে আমাদের এই আনন্দ শোভাযাত্রাটি, যেটা শুনে আমাদের কাছে খুবই ভালো লাগছিল এবং মনের ভেতর একটা অন্য রকমের অনুভূতি প্রকাশ পাচ্ছিল। দেখতে দেখতে কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল আমাদের সেই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি। এই শোভাযাত্রায় প্রথমেই রাখা হয়েছিল ফেসিবাদের মুখায়ব, যেটা দেখে আসলে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছিল। এর মাধ্যমে বোঝা যায় যে এই দেশের জনগণেরা এই ফেসিবাদ স্বৈরাচারের উপর কি পরিমাণে ক্ষিপ্ত এবং ক্ষোভ জমা রেখেছিল তাদের মনের ভিতর, যার পুরোটা ঢেলে দিয়েছে চিত্রকারেরা এই মুখায়বের উপর। পরে স্ট্রাকচারটি ছিল বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, যেটার মাধ্যমে আমাদের এই দেশের জনগণদেরকে বীরের জাতি, সাহসী জাতি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং মনে করা হয় যে এই বীরের জাতিরা বাঘের মতো গর্জন করে ফেসিবাদকে তাড়িয়ে দিয়েছে। এই কারণে ফেসিবাদের পিছনে স্ট্রাকচারটি রাখা হয়েছিল এই বাঘের স্ট্রাকচার। এরপরে স্ট্রাকচার ছিল ইলিশ মাছের, যেটা আমাদের জাতীয় মাছ। এরপরে স্ট্রাকচারটি ছিল শান্তির প্রতীক পায়রা, যার মাধ্যমে বোঝানো হয়েছে যে এই পহেলা বৈশাখ শুধু একটি ধর্মের নাম, এটা পুরো বাঙালি জাতির, যেখানে রয়েছে অনেক ধর্ম। এরপরে স্ট্রাকচারটি ছিল পালকি, যেটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। এরপরে স্ট্রাকচারটি ছিল পানির বোতল, যেটার মাধ্যমে আমাদের মুগ্ধ ভাইকে স্মরণ করা হয়েছে, যিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় পানি বিতরণ করতে গিয়ে গুলিতে নিহত হন। এরপরে স্ট্রাকচারটি ছিল 36শে জুলাই, যেদিন এই ফেসিবাদ এই দেশ থেকে পলায়ন করে ভারতে চলে যায়। এরপরেই ছিল একটি তরমুজের ফালি, যেটা ফিলিস্তিনিদের ওপর সমর্থন জানিয়ে প্রদর্শন করা হয়। এরপরেই ছিল 100 ফিট দৈর্ঘ্যের পটচিত্র, যার মাধ্যমে বাঙালিদের ঐতিহ্য তুলে ধরা হয়েছে, যেটা দেখছিলাম যে একজনে ধরে রাখতে পারছিল না, তাই আমরাও গিয়ে একটু হাতে হাত লাগালাম, সামিল হলাম আর কি আমরা এই পটচিত্রের প্রদর্শনীতে। এরপরে নানা রকমের মানুষ বিভিন্ন সাজে এই র্যালিতে অংশগ্রহণ করতে থাকে। বান্দরবনের একটি গিটার স্কুলের স্টুডেন্টরাও এই র্যালিতে অংশগ্রহণ করেছিল। আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই গ্রাম বাংলার সাজে এই ভাইদেরকে, যারা সাদা গেঞ্জি এবং লুঙ্গি এবং মাথায় কৃষকদের টুপি পরেছিল। তাদের আনন্দ দেখে আমাদের নিজেদের কাছে একটু উৎফুল্ল ভাব লাগছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ, পহেলা বৈশাখ পালন করছি। এরপরে দেখা মিলল একজন লোক শান্তির পায়রা সেজে এই র্যালিতে ঘুরে বেড়াচ্ছিল, যেটা আসলে দেখতে খুবই ভালো লাগছিল। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর লোকেরা এই র্যালিতে অংশগ্রহণ করেছে। এই র্যালিতে ছিল গারো, চাকমা, মারমা, খাসিয়া আরও নানা রকমের উপজাতিরা, যারা তাদের নিজস্ব পোশাকে সুসজ্জিত হয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেছিল এবং তাদেরকে দেখতে আসলে খুবই ভালো লাগছিল। পহেলা বৈশাখে বাংলাদেশে এই প্রথমবার মনে হলো যে সকল জাতিগোষ্ঠীরা একটি র্যালিতে অংশগ্রহণ করেছে। এরপর র্যালিটা ঘুরে আসা আগ পর্যন্ত আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং এই র্যালিটা দেখে আমাদের কাছে খুবই ভালো লাগলো। এছাড়াও আমরা এই র্যালির আশপাশটা একটু ঘুরে দেখলাম, অনেকগুলো জায়গা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কিছুক্ষণ পরে আমাদের সামনে সেই শান্তির পায়রাটি আবার চোখে পড়ল। এখন ওকে দেখে একটা গানের কথা খুব মনে পড়ছে। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। কিছুক্ষণ পরে আমরা সেই রাজু ভাস্কর্যের সামনে আবার চলে আসলাম। এখানে এসে দেখতে পেলাম যে মানুষ আসলে খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত হয়ে এই পহেলা বৈশাখ উদযাপন করছে। এছাড়াও আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এবং রমনায় অনেকটা সময় কাটিয়েছিলাম। রমনা বিভিন্ন জায়গায় বাংলাদেশের ঐতিহ্য লোকসঙ্গীতগুলো পরিবেশন করা হচ্ছিল, যেগুলো দেখলাম মানুষরা খুবই ভালোভাবে এনজয় করছে এবং তাদের আনন্দ উচ্ছ্বাস দেখে আমাদের নিজেদের কাছেও খুবই আনন্দিত বোধ করছিলাম। তো এই ছিল আজকে আমাদের পহেলা বৈশাখ উদযাপন। আপনার পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করলেন সেটা জানান কমেন্টে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।